যখন পুরো বিশ্বের নজর আটকে আছে ইরান ইসরায়েল সংঘর্ষে, ঠিক তখনই নীরবে ধীরে কিন্তু অত্যন্ত কৌশলগতভাবে একটি দেশ তার ভবিষ্যৎ যুদ্ধের খেলা সাজিয়ে ফেলছে, আর সেই দেশটি হল তুরস্ক। এটি শুধু একটি সামরিক আপডেট নয়, এটি একটি বার্তা, একটি প্রস্তুতি, একটি দীর্ঘমেয়াদী শক্তির পুনর্গঠন। ইতিহাস বলে, যারা আলোয় থাকে তারা যুদ্ধ করে, আর যারা ছায়ায় থাকে তারা যুদ্ধ জয়ের প্রস্তুতি নেয়। তুরস্ক ঠিক সেই কাজটাই করছে। এই মুহূর্তে যখন মধ্যপ্রাচ্য অস্থির, যখন ইরান তার শক্তি প্রদর্শন করছে, তখন তুরস্ক সরাসরি সংঘর্ষে না গিয়ে তৈরি করছে ক্ষমতা। তারা এমন একটি বিনিয়োগ করেছে যা তাদের প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় প্রতিরক্ষা বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ানের উপস্থিতিতে রকেটসানের নতুন উৎপাদন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে, যা আসলে শুধু একটি কারখানা নয়, একটি পূর্ণাঙ্গ সামরিক ইকোসিস্টেম যেখানে উৎপাদন, প্রযুক্তি এবং কৌশল একসাথে কাজ করে। প্রায় $3 বিলিয়ন এই প্রকল্পে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় ওয়ারহেড উৎপাদন প্ল্যান্ট, একটি আধুনিক মিসাইল ইন্টিগ্রেশন ফ্যাকাল্টি এবং একটি ফুয়েল প্রোডাকশন কমপ্লেক্স। এর মানে তুরস্ক এখন শুধু অস্ত্র বানাচ্ছে না, তারা পুরো যুদ্ধের সাপ্লাই চেইন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আর এখানেই খেলার পরিবর্তন, কারণ যে দেশ নিজেই অস্ত্র, জ্বালানি এবং প্রযুক্তি তৈরি করতে পারে, সে আর কারো উপর নির্ভরশীল থাকে না। এই স্বাধীনতায় ভবিষ্যৎ পরাশক্তির আসল ভিত্তি। এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে শক্তি দেখানোই গুরুত্বপূর্ণ নয়, বরং সেই শক্তি তৈরি করার ক্ষমতাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক ঠিক সে জায়গাতেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই প্রকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে টাইফুন ব্লক 4, তুরস্কের প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যা এখন সিরিয়াল প্রোডাকশনে যাচ্ছে। এর গতি ম্যাক 5-এর কাছাকাছি এবং রেঞ্জ 1500 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ তুরস্ক তার নিজের আকাশসীমার ভেতর থেকেই আশপাশের বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা কৌশলগতভাবে একটি বিশাল সুবিধা। এটি শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা, একটি ডিটারেন্স সিগন্যাল। এরদোয়ান নিজে এই মিসাইলের পাশে দাঁড়িয়ে ছবি তুলে স্পষ্ট করে দিয়েছেন যে তুরস্ক এখন আর শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করছে। এই বার্তা শুধু শত্রুদের জন্য নয়, বরং মিত্রদের জন্য, যেখানে তুরস্ক নিজেকে একটি স্বতন্ত্র শক্তি হিসেবে তুলে ধরছে। তবে শুধু একটি মিসাইল নয়, তুরস্ক একসাথে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। সিপার এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। অ্যাটমিকা নেভাল ক্রুজ মিসাইল সমুদ্র যুদ্ধে নতুন ভারসাম্য তৈরি করছে, আর হিজার শর্ট রেঞ্জ ইন্টারসেপ্টরস কাছাকাছি আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করছে। সব মিলিয়ে তুরস্ক একটি লেয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে, যেখানে আকাশ, সমুদ্র এবং স্থল সবকিছু একসাথে সমন্বিতভাবে কাজ করবে। এই ধরনের সমন্বিত প্রতিরক্ষা কাঠামো যুদ্ধক্ষেত্রে একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। এটি এমন একটি মডেল যা আমরা ইরানের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু তুরস্ক সেটিকে আরও উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতার সাথে একত্রিত করছে। বিশ্লেষকদের মতে এই বিনিয়োগ শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি ভবিষ্যতের মহাকাশ অপারেশন পর্যন্ত বিস্তৃত হতে পারে। অর্থাৎ তুরস্ক শুধু বর্তমান সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে না, বরং ভবিষ্যতের যুদ্ধের মঞ্চ তৈরি করছে, যেখানে স্যাটেলাইট, মিসাইল গাইডেন্স এবং স্পেস বেসড নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দিকটি প্রমাণ করে যে তুরস্কের পরিকল্পনা শুধু আঞ্চলিক নয়, বরং দীর্ঘমেয়াদী বৈশ্বিক অবস্থান তৈরি করা। এখন আসা যাক রাশিয়ার দিকে, যেখানে যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর চেহারা সামনে আসছে। রাশিয়া উন্মোচন করেছে একটি নতুন গ্রাউন্ড ড্রোন কুরিয়ার, যা দেখতে ছোট একটি ট্যাঙ্কের মতো হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভবিষ্যতের যুদ্ধের একটি বড় ইঙ্গিত। এই ড্রোনটি একটি অটোমেটিক মর্টার বহন করে, যা প্রতি সেকেন্ডে একটি করে 82 মিমি রাউন্ড ছুটতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি চালাতে কোনো সৈন্যকে সামনে থাকতে হয় না। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এখন মানুষ নয়, মেশিন সরাসরি লড়াই করছে। এটি শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, এটি যুদ্ধের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। কুরিয়ার ছোট, দ্রুত এবং শনাক্ত করা কঠিন। এটি প্রায় 2টি মোটরসাইকেলের সমান ওজনের, গতিবেগ প্রায় 35 কিলোমিটার ঘণ্টা এবং সম্পূর্ণ ইলেকট্রনিক হয় কম তাপ উৎপন্ন করে, যা এটিকে শত্রুপক্ষের নজর এড়াতে সাহায্য করে। অর্থাৎ এটি শুধু আক্রমণ করতে পারে না, বরং নিজেকে লুকিয়েও রাখতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। কিন্তু রাশিয়ার পরিকল্পনা আরও গভীর।
তারা শুধু একটি নির্দিষ্ট অস্ত্র তৈরি করছে না, বরং একটি রোবোটিক প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে একই চ্যাসিসে বিভিন্ন ধরনের অস্ত্র বসানো যাবে। অর্থাৎ একটি মেশিন, কিন্তু বহু কাজে ব্যবহারযোগ্য। এটি যুদ্ধক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি বাড়ায় এবং দ্রুত কৌশল পরিবর্তনের সুযোগ দেয়। এই ধরনের প্ল্যাটফর্ম ভবিষ্যতে একটি স্ট্যান্ডার্ড হয়ে উঠতে পারে, যেখানে একটি ইউনিটি একাধিক ভূমিকা পালন করবে। ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে আকাশে ড্রোনের আধিপত্য, সার্ভেলেন্স, স্ট্রাইক এবং কামিকাজে ড্রোন সবকিছু মিলিয়ে আকাশের যুদ্ধের ধরন বদলে দিয়েছে। এখন সেই পরিবর্তন মাটিতেও নেমে আসছে। রাশিয়া চাচ্ছে তাদের সৈন্যদের ঝুঁকি কমাতে এবং দূর থেকে যুদ্ধ চালাতে, আর ইউক্রেনও একই পথে এগোচ্ছে। ফলে শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা, কে বেশি দ্রুত এবং কার্যকর রোবোটিক ওয়ারফেয়ার তৈরি করতে পারে। এই প্রতিযোগিতা শুধু প্রযুক্তির নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের নিয়ন্ত্রণের প্রতিযোগিতা। এই অবস্থায় একটি ভয়ঙ্কর বাস্তবতার সামনে আসে। ভবিষ্যতের যুদ্ধে ফ্রন্টলাইনে মানুষ থাকবে না, থাকবে মেশিন। সিদ্ধান্ত নেবে অ্যালগরিদম, আর যুদ্ধ হবে ডাটা, সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে। এতে করে যুদ্ধ আরও দ্রুত, আরও নির্ভুল এবং একই সাথে আরও অপ্রত্যাশিত হয়ে উঠবে। এখন যদি এই দুই দিক একসাথে দেখা হয়, তাহলে একটি বড় চিত্র স্পষ্ট হয়। একদিকে তুরস্ক তার নিজস্ব সামরিক শক্তি, উৎপাদন সক্ষমতা এবং কৌশলগত স্বাধীনতা বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়া যুদ্ধকে মানববিহীন করে একটি নতুন ধাপে নিয়ে আসছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর পরিবর্তনের অংশ, একটি নতুন যুদ্ধ যুগের সূচনা। আগে যুদ্ধ জেতার জন্য দরকার ছিল বড় বাহিনী, এখন দরকার স্মার্ট সিস্টেম। আগে ফ্রন্টলাইনে মানুষ থাকত, এখন থাকবে রোবট। আগে যুদ্ধ ছিল দৃশ্যমান এবং দীর্ঘস্থায়ী, এখন যুদ্ধ হবে দ্রুত, নীরব এবং প্রযুক্তি নির্ভর। এই পরিবর্তন শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক এবং কৌশলগত ভারসাম্য বদলে দেবে। সবশেষে বলা যায়, এই ঘটনাগুলো একই গল্পের অংশ, একটি নতুন বিশ্ব, একটি নতুন যুদ্ধ এবং একটি নতুন শক্তির খেলা, যেখানে যারা আগে থেকে প্রস্তুত থাকবে, যারা প্রযুক্তি এবং কৌশলকে একসাথে ব্যবহার করতে পারবে, তারাই ভবিষ্যতের বিজয়ী হবে। এবং হয়তো এই মুহূর্তেই সেই ভবিষ্যৎ লেখা শুরু হয়ে গেছে, নীরবে কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবে। প্রিয় দর্শক, এই নতুন যুদ্ধের যুগে যেখানে মেশিন সিদ্ধান্ত নেয় আর প্রযুক্তি শক্তি নির্ধারণ করে, সেখানে ভবিষ্যতের আসল বিজয়ী হবে কে? যে বেশি অস্ত্র বানায়, নাকি যে বেশি বুদ্ধিমত্তা দিয়ে যুদ্ধকে নিয়ন্ত্রণ করে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।